হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য অ্যাসিস্ট্যান্ট প্যারাগজি থেকে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করব। সো 2022-এ অ্যাসিস্ট্যান্ট প্যারাগজি থেকে যে 15টা কোশ্চেন এসেছিল সেটা আজকে ক্লাসের মধ্যে আমি ডিসকাস করব। তো তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সেটাতে ইংলিশ ভার্সন এবং এইদিকে বেঙ্গলি ভার্সনটা রয়েছে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো সোশিও কনস্ট্রাকটিভিস্ট থিওরিস্ট যারা তারা শিশুদের বিবেচনা করেন যে সোশিও কনস্ট্রাকটিভিস্ট থিওরিস্ট কনসিডার দ্য চাইল্ড এস, যারা সোশিও কনস্ট্রাকটিভ থিওরিস্ট রয়েছে যেরকম ধরো বাইকটস্কি, তারা শিশুদের কিভাবে বিবেচনা করে, তারা কিভাবে শিশুদেরকে চাইল্ডদেরকে কনসিডার করে থাকে। কী কী অপশান রয়েছে? জ্ঞানের সৃজনে সম্পর্কিত একটি সক্রিয় উপাদান হিসাবে, জ্ঞানে পরোক্ষ গ্রহীতা হিসাবে, একটি খালি স্লেটের মতো উপরে কোনোটি নয়। তো সোশিও কনস্ট্রাকটিভ থিওরি যারা রয়েছে যেরকম ধরো একটা এক্সাম্পল হলো বাইগটস্কি হলো একজন সোশিও কনস্ট্রাকটিভিস্ট থিওরি। তিনি শিশুদেরকে কীভাবে বিবেচনা করেন, যে শিশুদেরকে বিবেচনা করেন তারা অ্যাক্টিভ বিং ইনভলভ ইন ক্রিয়েশন অফ নলেজ, মানে তারা কী করে, তিনি বিলিভ করেন যে বাচ্চারা রয়েছে, যে শিশুরা রয়েছে, তারা যে যারা যখন অ্যাক্টিভ থাকে কোনো একটা কাজের মাধ্যমে, ধরো কোনো একটা প্রজেক্ট বানাচ্ছে সেটার মাধ্যমে শিখছে, কারোর সাথে কমিউনিকেশন করছে সেখান থেকে শিখছে, সোসাইটি থেকে এনভায়রনমেন্ট থেকে শিখছে, নলেজ গেইন করছে। তো তারা এইভাবে শিশুদেরকে বিবেচনা করতে পারে। তো বেসিক্যালি এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অ্যাক্টিভ বিং ইনভলভ ইন ক্রিয়েশন অফ নলেজ, যে অ্যাক্টিভ থাকে কোনো কিছু ইনভলভ করে, কোনো একটা কাজের মধ্যে সে খুব অ্যাক্টিভ থাকে, ইনভলভ হয়ে কোনো একটা কাজ শিখে। ওকে, সো ক্রিয়েশন অফ নলেজ, জ্ঞানের সৃজনে সম্পৃক্ত একটি সক্রিয় উপাদান হিসাবে, সক্রিয় মিন্স অ্যাক্টিভ থেকে, মানে জ্ঞানটা কি করে, জ্ঞানটা যে অ্যাকশন, যে নলেজটা রয়েছে সেটা গেইন করে কিসের মাধ্যমে, কোনো একটা কাজের মধ্যে ইনভলভ হওয়ার মাধ্যমে। সো অপশন এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 122, which of the following does not facilitate students thinking। এখানে ডাজ নট বলা হয়েছে, ভালোভাবে দেখবে কোশ্চেনের মধ্যে কি রয়েছে, যে কোনো কিছুর জন্য নট রয়েছে কি নেই সেটা ভালোভাবে দেখেই কিন্তু আনসারটা করবে। নিচের কোনটি শিক্ষার্থীদের চিন্তন প্রক্রিয়াকে সহায়তা করে না, অর্থাৎ তার যে থিঙ্কিংটা রয়েছে তার থিঙ্কিংটাকে হেল্প করে না, ফ্যাসিলিট করে না। কি কি রয়েছে? সামাজিক বিষয়ে অংশগ্রহণ, নিষ্ক্রিয় শ্রবণ, এ এবং বি উভয়, উপরি কোনোটি নয়। তো এখান থেকে কোন জিনিসটা যে একটা স্টুডেন্টদের, শিক্ষার্থীদের যে থিঙ্কিংটা রয়েছে সেই থিঙ্কিং প্রক্রিয়াটাকে সহায়তা করে না, হেল্প করে না, না বলা হয়েছে। তো সামাজিক বিষয়ে, যে সামাজিক কোনো বিষয়ে অংশগ্রহণ করা হয় তাহলে তো অবভিয়াসলি তার থিঙ্কিংটা ডেভেলপ হবে, তাহলে অপশন এ তো হবে না, কারণ এখানে না বলা হয়েছে। যদি না বলা না হতো তাহলে কিন্তু অপশন এ হতো। যেহেতু সির মধ্যে এ আর বি উভয় রয়েছে তো এত হবে না, তাহলে সিও হবে না। কারেক্ট আনসার হবে অপশন বি, নিষ্ক্রিয় শ্রবণ, অর্থাৎ প্যাসিভ লিসেনিং, মানে প্যাসিভ লিসেনিংটা যেটা রয়েছে এটা কোনো শিক্ষার্থীর চিন্তন প্রক্রিয়াকে সহায়তা করে না। যদি কোশ্চেন বলা হতো যে কোনটা শিক্ষার্থীদের চিন্তনের প্রক্রিয়া সহায়তা করে, তখন আমরা দিতাম সামাজিক বিষয়ে অংশগ্রহণ। যেহেতু না বলা হয়েছে তার জন্য নিষ্ক্রিয় শ্রবণ, প্যাসিভ লার্নিং। এই যে প্যাসিভ লার্নিংটা রয়েছে এটা শিক্ষার্থীদের চিন্তন প্রক্রিয়াতে সহায়তা করে না। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 123, which of the following theorists propose that children's thinking qualitatively different from that of adults। নিচের উল্লেখিত কোন তাত্ত্বিক মত প্রকাশ করেছিলেন যে শিশুদের চিন্তন গুণগত বিচারে বয়স্কদের থেকে পৃথক। মানে এখানে উল্লেখিত যে সাইকোলজিস্টরা রয়েছে তারা কি করেছেন, যে থিওরিস্ট রয়েছে তারা কি করেন, তারা তাদের মতে, মানে কার মতে শিশুদের যে চিন্তনটা, যাতে তাদের যে থিঙ্কিংটা, সেই থিঙ্কিংটা যারা অ্যাডাল্টস রয়েছে, বয়স্ক রয়েছে তাদের থেকে আলাদা, সেটা হলেন পিয়াজে। অপশন নাম্বার এ পিয়াজে। কারণ পিয়াজে যে থিওরির মধ্যে, কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরির মধ্যে 4টা স্টেজ ছিল, সেন্সরি স্টেজ, তারপর যে প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট স্টেজ, তারপর ফর্মাল অপারেশনাল স্টেজ, এগুলি যে রয়েছে এগুলির মধ্যে কি এক একটা স্টেজের মধ্যে দেখবে তাদের যে চিন্তা ভাবনা এক এক রকম। কোনো স্টেজের মধ্যে তারা লজিক্যালি ভাবে, কোনো স্টেজের মধ্যে তারা ইগোটা খুব বেশি থাকে, তারা যেটা ভাবে সেটাই মানে সঠিক ভাবে। তো তারা কি করেন, তাদের যে চিন্তনটা বিভিন্ন স্টেজে কিন্তু বিভিন্ন রকম থাকে। তো এই যে শিশুরা যখন এই স্টেজগুলিতে থাকে তাদের যে চিন্তা থাকে, আর যারা বয়স্ক আছে তাদের চিন্তন থেকে অনেকটা আলাদা থাকে। তো এই থিঙ্কিংটা হলো পিয়াজে। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 124, ইন এ প্রগ্রেসিভ ক্লাসরুম অফ সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞানে একটি গতিময় শ্রেণীকক্ষ কোনটা হবে? শিক্ষার্থী জ্ঞান গ্রহণ করে, শিক্ষার্থী জ্ঞানের পুনরুদ্ধার করে সেইভাবে
যেভাবে সে তা গ্রহণ করেছিল, শিক্ষার্থী কর্তৃক জ্ঞান নির্মিত হয়, উপরে কোনোটি নয়। সো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হবে শিক্ষার্থী কর্তৃক জ্ঞান নির্মিত হয়। নলেজ ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য লার্নার। একটা প্রগ্রেসিভ ক্লাসরুমের মধ্যে, যে গতিময় শ্রেণীকক্ষের মধ্যে যে সোশ্যাল সায়েন্সের যে প্রগ্রেসিভ ক্লাসরুম রয়েছে, সেখানে নলেজ কনস্ট্রাক্টেড, শিক্ষার্থী কর্তৃক জ্ঞানটা নির্মিত করা হয় কাদের দ্বারা? লার্নারের দ্বারা, শিক্ষার্থীর দ্বারা। শিক্ষার্থী কি করে? শিক্ষার্থী কর্তৃক, শিক্ষার্থীরা জ্ঞানটা, নলেজটা তারা কি করে? তারা কনস্ট্রাক্ট করে, নির্মিত হয়। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 125-এ, উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। একটি সামুদায়িক শ্রেণীকক্ষে অর্থাৎ ইনক্লুসিভ ক্লাসরুম নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? যে এখান থেকে কোনটা যে ইনক্লুসিভ ক্লাসরুমে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? অভিন্ন নির্দেশ বা শিক্ষাদান, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা, প্রতিযোগিতামূলক শেখানোর উৎসাহ দান, ওপরে কোনোটি নয়। তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্ল্যান, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা। কারণ একটা ইনক্লুসিভ ক্লাসরুম কি, যেটা আমরা কনসেপ্ট ক্লাসেও দেখেছিলাম। ইনক্লুসিভ ক্লাসরুমটা কি, যেখানে ধরো একটা ক্লাসরুমে কি অনেক ধরনের স্টুডেন্ট নিয়ে তো একটা ক্লাসরুম হয়, তো একটা ক্লাসরুমের মধ্যে অনেক ধরনের স্টুডেন্ট থাকে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, ডিফারেন্ট রিলিজিয়ন, ডিফারেন্ট কাস্ট বা ডিফারেন্ট জায়গা থেকে বিলং করে, বিভিন্ন দিক থেকে ডিফারেন্ট হতে পারে। তো সবাইকে নিয়ে একটা ক্লাসরুম হয়। তো যখন সবাইকে নিয়ে একটা ক্লাসরুম হয়, একটা ইনক্লুসিভ ক্লাসরুম থাকে, তখন অ্যাজ এ টিচার আমাদের এটা কর্তব্য প্রতিটা স্টুডেন্টদের দিকে খেয়াল রেখেই আমাদের একটা এডুকেশন প্ল্যান, শিক্ষা পরিকল্পনাটা তৈরি করতে লাগবে, যাতে সবার জন্য এটা কাজে আসে, ইফেক্টিভ হয়। তার জন্য ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান বানাতে লাগবে, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা করতে লাগবে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 126-এ, সামাজিক ও পৌর বা রাজনৈতিক জীবনে শিক্ষণের যে দিক উপরে আলোকপাত উচিত তা হলো দ্য টিচিং অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ শুড বি ফোকাস অন। কিসের ক্ষেত্রে? রাজনৈতিক সংস্থাসমূহ নিয়ে চর্চা, মৌলনীতিসমূহের চর্চা, অর্থাৎ অপশন নাম্বার সি, এ এবং বি উভয়ই হবে, বোথ এ অ্যান্ড বি। দ্য টিচিং অফ সোশ্যাল সায়েন্স পলিটিক্যাল লাইফ শুড ফোকাস অন পলিটিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড বেসিক প্রিন্সিপালের উপর ফোকাস করতে লাগবে। সো অপশন নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি। 127-এ রয়েছে ইভালুয়েশন অফ লার্নার্স অ্যাচিভমেন্ট হেল্প দ্য টিচার টু। শিক্ষার্থী পারদর্শিতার মূল্যায়ন শিক্ষককে সাহায্য করে। যে ইভালুয়েশন মানে কি? মূল্যায়ন। যে ইভালুয়েশনটা আমরা যদি শিক্ষার্থীর পারদর্শিতা, যে কোনো কিছুতে কতটুকু সে পারদর্শী হয়েছে, সেটা আমরা মূল্যায়ন করি, ইভালুয়েট করলে শিক্ষকদের কি হেল্প হয়? শিক্ষকদের সেটা হেল্প করে। ধরো আমরা যদি কোনো একটা স্টুডেন্টের যে কি অ্যাচিভমেন্ট করেছে তারা, সেটা আমরা মূল্যায়ন করি, সেটা থেকে আমরা জানতে পারি স্টুডেন্টরা সে কতটুক জানতে পেরেছে, কতটুক বুঝতে পেরেছে, বা তার যে রেকর্ডটা কীরকম, আগে কীরকম ছিল বা পরে কীরকম হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে কি হয়নি, এই সব কিছু আমরা জানতে পারি। আর এই সব কিছু আমরা একটা রেকর্ড বানাতে পারি, রেকর্ড বানিয়ে সেই রেকর্ডের অ্যাকর্ডিং তাদেরকে পড়াতে পারি। যদি কোনো স্টুডেন্টের প্রবলেম ফেস করছে, তাহলে ওই পার্টিকুলার পয়েন্টে যেটাতে প্রবলেম ফেস করছে, সেটা আমরা কি করতে পারি? ওইটা আমরা ইমপ্রুভ করতে পারি। তো এরকমভাবে আমরা কি করতে পারি? তার যে ইমপ্রুভমেন্ট আনতে পারি, তার যে কাজগুলি স্টুডেন্টে করছে, সেই স্টুডেন্টের কাজগুলি আমরা রেকর্ডে রাখতে পারি, রেকর্ড থেকে বিভিন্ন জিনিস আমরা জানতে পারি। তো বেসিক্যালি অ্যাজ এ টিচার আমাদের শিক্ষকদের কি হেল্প করবে? মূল্যায়নটা সেটা হেল্প করবে। শিক্ষার্থী কর্মক্ষমতার রেকর্ড রক্ষণাবেক্ষণ, শিক্ষার্থী যে কাজকর্ম করবে সেটা যে একটা রেকর্ড থাকবে, সেই রেকর্ডটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, রেকর্ডটাকে মেনটেন করার জন্য শিক্ষকদের হেল্প করবে। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 128-এ, অ্যাকর্ডিং টু কন্টেম্পোরারি থিওরিস্ট লার্নিং ইজ প্রাইমারিলি এ। সমকালীন তাত্ত্বিকদের ধারণা অনুযায়ী শিক্ষক প্রাথমিকভাবে একটি মেকানিক্যাল অ্যাক্টিভিটি, বিহেভিয়ারিস্ট অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটি, নান অফ দ্য অ্যাবাভ। সো কারেক্ট আনসারটা এখানে কী হবে? কারেক্ট আনসার হবে সামাজিক কার্যকলাপ, অর্থাৎ সোশ্যাল অ্যাক্টিভিটি। সো অপশন নাম্বার সি। 129-এ রয়েছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং ইজ রিলেটেড টু। এই যে আউট অফ দ্য বক্স এই যে টার্মটা রয়েছে, এই থিঙ্কিংটা, এই চিন্তনটা কোনটার সাথে রিলেটেড? কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনসিস্টেন্ট থিঙ্কিং। তো কনসিস্টেন্ট থিঙ্কিং তো এখানে হবেই না, এখানে কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট থেকে একটা হবে। এখন আমাদের জানতে লাগবে আগে কনভার্জেন্ট থিঙ্কিং কি আর ডাইভার্জেন্ট থিঙ্কিং কি। প্রথমত কনভার্জেন্ট থিঙ্কিং কি? ধরো একটা প্রবলেম হয়েছে, বা কোনো একটা কিছু নিয়ে ভাবছি, একটা প্রবলেমে একটাই সলিউশন আছে, আমরা অন্য দিক থেকে ভাবছিই না,
মানে আমরা আরও ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি দেখছি না, জাস্ট একটা দিক থেকেই আমি দেখছি, ওইটা হলো কনভার্জেন্ট থিঙ্কিং। অন্যদিকে ডাইভার্জেন্ট থিঙ্কিং কি, ধরো প্রবলেম তো একটা, কিন্তু আমি এটা বিভিন্ন দিক থেকে ভাবছি, মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি চিন্তা করছি, ওইটা হলো ডাইভার্জেন্ট থিঙ্কিং। আর ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে হয় যে আউট অফ দ্য বক্স, যখন কোনো একটা ধরো প্রবলেমটা ফেস করছি, আমরা যদি বিভিন্ন দিক থেকে, এখন ধরো টেটের নোটিফিকেশান দিয়ে দিয়েছে 27 তারিখ পরীক্ষা, অনেকে ভাবছে কীভাবে পড়বে তো কম সময়ের মধ্যে, কিন্তু অনেকে আবার এটাও ভাবছে 4 মাস সময় আছে, বেশি সময় নেই, ঠিক আছে যতটুকু সময় আছে সেটা আমি কাজে লাগাবো, অনেকে এই এই রুটিনগুলি ফলো করব, এইভাবে করলে আমার এটা ভালো হবে। মানে এই যে প্রবলেমটা কি, প্রবলেমটা সে দেখছে না, বা প্রবলেমটা হলেও সে বিভিন্ন দিক থেকে ভাবছে, মানে চিন্তা করছে, বিভিন্ন দিক থেকে সে সলিউশনটা ভাবছে কীভাবে করলে কোনটা ভালো হবে, এইভাবে ভাবতে ভাবতে সলিউশন আসে, ডিফারেন্ট সলিউশন আসে। তখন দেখবে সে হঠাৎ করে চিন্তা করতে করতে খুব ভালো একটা থিঙ্কিং চলে আসে, মানে আউট অফ দ্য বক্স এরকম একটা আসে, সেটা খুব ভালো হয়, মানে ভালো একটা থিঙ্কিং হয়, আউট অফ দ্য বক্স হয়ে যায়। তো ওইটাই হলো কি ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের সাথে রিলেটেড। আউট অফ দ্য বক্স কিসের সাথে রিলেটেড? ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের সাথে রিলেটেড। ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের ক্ষেত্রে ধরো যদি একটা প্রবলেম থাকে, এটা আমরা ডিফারেন্ট দিক থেকে চিন্তা করি, প্রবলেম একটা, কিন্তু আমরা ডিফারেন্ট দিক থেকে এটা চিন্তা করি, ওইটা হলো ডাইভার্জেন্ট থিঙ্কিং। আর কনভার্জেন্ট থিঙ্কিং হলে একটা প্রবলেমে একটাই সলিউশন, এরকম। তো এখানে হবে ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে এটা কারেক্ট আনসার। আউট অফ দ্য বক্স কিসের সাথে রিলেটেড? ডাইভার্জেন্ট থিঙ্কিং, অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 130, দ্য ওয়ার্ড প্যাডাগজি ইজ এ ডিরাইভড অফ দ্য গ্রিক ওয়ার্ড। প্যাডাগজি যে শব্দটা সেটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, গ্রিক ওয়ার্ড কোনটা থেকে এসেছে? কারেক্ট আনসার অপশন এ হবে এই যে প্যাডাগগস, অপশন নাম্বার এ। নেক্সট, সোশ্যাল সায়েন্স ডিলস উইথ হিউম্যান বিহেভিয়ার ইন ইটস। সমাজবিজ্ঞান মানুষের আচরণ নিয়ে কাজ করে কোন বিষয়ের ক্ষেত্রে? গণতন্ত্র এবং নির্বাচন, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, প্রাকৃতিক পরিবেশ, উপরে কোনোটি নয়। অপশন নাম্বার বি সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসপেক্টস, অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। যে সোশ্যাল সায়েন্সটা হিউম্যান বিহেভিয়ার কোনটার সাথে ডিল করে? যে সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসপেক্ট রয়েছে সেটার সাথে ডিল করে, সো অপশন নাম্বার বি। 147 এ রয়েছে which one of the following is not aim of social science। এখান থেকে কোনটা সোশ্যাল সায়েন্সের এম নয়, নট বলা হয়েছে। নিচের কোনটি সমাজ বিজ্ঞানের লক্ষ্য নয়? কারেক্ট আনসার কি হবে? আগে অপশন দেখিনি। এনসিএফ গঠন, সামাজিক আচরণ ধারার বিকাশ, সামাজিক বিকাশের জ্ঞান, উপরে কোনোটি নয়। তো এখানে সমাজ বিজ্ঞানের লক্ষ্য নয় কোনটা? সমাজ বিজ্ঞানের যে আচরণ ধারার, সামাজিক আচরণ ধারার বিকাশ, সামাজিক বিকাশের জ্ঞান, এগুলি তো হলো লক্ষ্য, কিন্তু যেহেতু নয় বলা হয়েছে তার জন্য হবে অপশন এ এনসিএফ গঠন, কনস্ট্রাকশন অফ এনসিএফ, এটা কোনো সমাজ বিজ্ঞানের লক্ষ্য নয়, এম নয়, সো অপশন নাম্বার এ। 148, which of the following is not a creative activity in teaching of social science। সমাজবিজ্ঞান শিক্ষণের নিচের কোনটি সৃজনাত্মক কর্ম নয়? সৃজনাত্মক কর্ম মানে কি? সৃজনাত্মক কর্ম বলতে ক্রিয়েটিভ কোনো কাজ, মানে এখান থেকে এই অপশানগুলি থেকে সমাজবিজ্ঞানের যে শিক্ষণের ক্ষেত্রে, সমাজবিজ্ঞান যে আমরা যখন কোনো একটা কিছু লার্ন করব, শেখার ক্ষেত্রে বা টিচিংয়ের ক্ষেত্রে সমাজবিজ্ঞান যখন আমরা পড়াবো, শিক্ষণ মানে কি? যে টিচিং, পড়ানোর ক্ষেত্রে এখান থেকে কোনটা ক্রিয়েটিভ কাজ নয়, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি নয় বলা হয়েছে। মডেল বানানো এটা একটা ক্রিয়েটিভ কাজ, চার্ট বানানো এটাও একটা ক্রিয়েটিভ কাজ, মেকিং ডিসকাশন, কিন্তু ডিসকাশন করা এটা কোনো ক্রিয়েটিভ কাজ না, সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু দিস অপশানস। কারণ বাকি যে অপশানগুলি রয়েছে মডেল বানানো, চার্ট বানানো, এগুলি হলো এক একটা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, সৃজনাত্মক কর্ম, কিন্তু কোনটা সৃজনাত্মক কর্ম নয়, যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি নয়, সেটা হলো মেকিং ডিসকাশন, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 149-এ চেঞ্জ অফ বিহেভিয়ার ইন দ্য ডেফিনিশন অফ লার্নিং ইজ ওয়ান অফ দ্য। শিক্ষণের সংজ্ঞায় আচরণের পরিবর্তন হলো, কি হবে কারেক্ট আনসার? গুরুত্বপূর্ণ দিক, অপশন নাম্বার বি গুরুত্বপূর্ণ দিক, ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, যেটা 2022-এ অ্যাসিস্টিভ প্যাডাগজি থেকে এসেছিল। দ্য প্রজেক্ট মেথড গিভেন টু দ্য স্টুডেন্ট ইজ বেসড অন, যার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রজেক্ট মেথডের
যে আওতাভুক্ত করা হয় সেটি হলো। তো আগে আমাদের জানতে লাগবে যে প্রজেক্ট মেথড করার সময় কিসের উপর বেসড হয়, স্টুডেন্টদের কিসের উপর বেসড করে প্রজেক্টগুলো বানানো হয়। যে স্টুডেন্টের যে এক্সপিরিয়েন্স রয়েছে, লাইফের যে এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের যে বাস্তব ঘটনা রয়েছে, বা তারা বাস্তবে কী সমস্যা সম্মুখীন হচ্ছে, তা সেই সমস্যা তারা কী মানে সেই প্রবলেমটা কী সলিউশন হচ্ছে, সেগুলির উপর বেস করেই কিন্তু প্রজেক্ট মেথডটা গড়ে ওঠে, প্রজেক্ট তারা করে থাকে। প্রজেক্ট মেথডটা মানে এটার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়। ওকে, তো এখানে কী কী অপশান রয়েছে সেটা দেখে নিই। দ্য প্রিন্সিপাল অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, তো এটা হবে না। দ্য প্রিন্সিপাল অফ সিলেকশন, এটাও হবে না। দ্য প্রিন্সিপাল অফ ইন্সপিরেশন, এটাও হবে না। তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো অপশান নাম্বার ডি, উপরে কোনোটি নয়। কারণ প্রজেক্ট মেথডটা কিসের উপর ভিত্তি করে ওঠে, সেটা হয় যে স্টুডেন্টের যে লাইফের বাস্তব লাইফের যে প্রবলেমের যে সলিউশন, তার যে এক্সপিরিয়েন্স, এগুলির উপর ভিত্তি করে, এই যে এগুলির উপর ভিত্তি করে নয়। তো এখানে হবে অপশান নাম্বার ডি, উপরে কোনোটি নয়, কারণ যে আনসারটা হবে সেটাই অপশানে নেই। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, উপরে কোনোটি নয়। সো এই ছিল আজকে ক্লাসের 15টা কোশ্চেন। তো আমরা 2022 থেকে আমরা দেখে নিলাম এই 15টা কোশ্চেন অ্যাসিস্টিভ প্যারাগজি থেকে। তোমাদের কাছে আশা করি ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটা হেল্পফুল লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কারণ তোমাদের কমেন্টে আমরা অনেকটাই মোটিভেটেড হই। তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কোন ক্লাসটা নেক্সট প্রয়োজন তোমাদের, সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার ত্রিপুরা একটা বিশ্বস্ত কোচিং সেন্টার। আমাদের এই কোচিং সেন্টারের মধ্যে নিউ নোটস, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। TET 1, TET 2, STGT সম্পূর্ণ নোটসটাই অ্যাভেলেবেল রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনে। কনসেপ্ট, ডিটেল ডিসকাশন, তারপর কোশ্চেন আনসার, একদম চ্যাপ্টার ওয়াইজ। যাদের এই নোটসটা প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। TET 1 নোটের প্রাইসটা হলো 3000, TET 2 বেঙ্গলি ভাষার নোটের প্রাইসটা হলো 3000, আর যদি ইংলিশ ভার্সন নাও তাহলে 4000 টাকা। আর STGT নোটসটা নিলে তাহলে সেটা হবে 3500 টাকা। আর তবে তোমরা যেই নোটসটা নাও না কেন সেটার সাথে স্পেশাল অনলাইন মক টেস্টও তোমরা পেয়ে যাবে। আর কম্বাইন্ড নোটস নিলে তোমরা স্পেশাল 1000 ডিসকাউন্টও পেয়ে যাবে। তো যারা কম্বাইন্ড নোটস নিতে চাও কম্বাইন্ড নোটসও নিতে পারো, অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে, আর সাথে অনলাইন মক টেস্ট তো পাবেই। আর যদি চাও সুপার 30 মক টেস্টের সিরিজের প্রয়োজন সেটাও নিতে পারো। যেই সিরিজটার মধ্যে 30টা মক টেস্টের সেট থাকবে, পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন থাকবে, আনসার কি প্রোভাইড করা থাকবে, প্লাস 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিট প্রোভাইড করা থাকবে। সেই মক টেস্টের সিরিজটা নিতে চাইলে সেটাও তোমরা নিতে পারো, সেটার মধ্যেও কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। যারা মক টেস্টের সিরিজ নিতে চাও আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, কারণ ডিসকাউন্টটা লিমিটেড রয়েছে, লিমিটেড দিনের জন্য এই ডিসকাউন্টটা দেওয়া হয়েছে। আর যদি চাও তোমরা অনলাইন ক্লাস করবে অনলাইন ক্লাসও করতে পারো, কারণ অফলাইন ক্লাসেসের এখন আমাদের এখানে আর জায়গা নেই, আর এখন এডমিশন নেওয়া হবে না, কারণ একদম সিট ফুল হয়ে গেছে। তো আমরা অফলাইন এডমিশন নিতে পারছি না। অনেকেই তোমরা ফোন করেছো অফলাইন এডমিশনের জন্য, বাট এখন আর অফলাইন এডমিশন আমরা নিতে পারছি না, কারণ একদমই জায়গা নেই, আমরা আর সিট দিতে পারবো না। আমরা এক্সট্রিমলি সরি। তার জন্য তোমাদের জন্য আমরা অনলাইন ক্লাস আমরা প্রোভাইড করবো। তো তোমরা সেই অনলাইন ক্লাসগুলি নিতে চাইলে তোমরা প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবে। সেখানে তোমরা আগামী 25 ডিসেম্বর বিকাল 4টায় যে টেটের কোর্সটা লঞ্চ করা হবে সেটা তোমরা পেয়ে যাবে 4 PM। সেখান থেকে তোমরা জাস্ট একটা ক্লিকে তোমরা সম্পূর্ণ সিলেবাসে প্রতিটা টপিকের কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে, তোমরা PDF নোটস পেয়ে যাবে, ইভেন তার সাথে তোমরা অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। তো যারা এই কোর্সটা নিতে চাও তোমরা প্লে স্টোর থেকে দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবে। সেখানে 25 ডিসেম্বর বিকাল 4টায় যে পাবলিক হবে সেই কোর্সটা তোমরা সেখান থেকে ওইটা পারচেজ করে নিতে পারো। বাকি ডিটেলসের জন্য নোটস নাও, মক টেস্ট দাও, ক্লাসেসের জন্য যে কোনো ডিটেলসের জন্য টেট রিলেটেড তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।